নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজ আলোচ্য বিষয় প্রশ্নোত্তরের আসর। মঠের বিদ্যাচর্চার যাবতীয় কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রশ্ন উত্তরের আসর। বিশেষত স্বামীজি স্বয়ং যখন প্রশ্নের উত্তর দিতেন। শ্রীমদ্ ভাগবত গীতা মুখে স্বয়ং শ্রী ভগবানও আত্মজ্ঞান লাভের উপায় সকলের মধ্যে পরিপ্রশ্নর ভূয়সী প্রশংসা করেছেন। বিজ্ঞানে প্রতিষ্ঠিত স্বামীজির মতো যুগাচার্যের কাছ থেকে প্রশ্নের মীমাংসা লাভের সৌভাগ্য অতি দুর্লভ। কিছু দৃষ্টান্ত আজ আলোচনা করা যাক। দিনটা 21শে ফেব্রুয়ারি 1899। শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে স্বামীজির ভাষণ সমাপ্ত হওয়ার পর স্বামীজি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেন। অন্যতম শ্রোতার প্রশ্ন, প্রকৃত গুরু কে আর প্রকৃত শিষ্যই বা কে? স্বামীজি উত্তরের সারাংশ এরকম: প্রকৃত গুরু সময়ে সময়ে আবির্ভূত হন। এ ধরনের গুরু হলেন বিপুল আধ্যাত্মিক শক্তির ভান্ডার। গুরু শিষ্য পরম্পরায় তিনি পরবর্তী প্রজন্মের মানুষদের মধ্যে ওই আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করে থাকেন। এই আধ্যাত্মিক শক্তি সঞ্চারণের ধারা কখনো কখনো চলার পথে গতি পরিবর্তন করে থাকে। যেমন একটি প্রবল নদী স্রোত প্রবাহিত হতে হতে নতুন এক খাতে বইতে থাকে, ফলে পুরানো স্রোতধারা ক্রমে শুকিয়ে যায়। পরিণতিতে দেখা যায় প্রাচীন ধর্ম সম্প্রদায় সকল প্রাণহীন হয়ে পড়েছে এবং সেই স্থান পূরণের জন্য নতুন নতুন সম্প্রদায় প্রবল প্রাণ শক্তি নিয়ে উদ্ভূত হয়েছে। স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি মাত্রই ওই প্রাণবন্ত জীবন স্রোত যেসব সম্প্রদায়ের মাধ্যমে স্ফুরিত হয় তার সেবাতে আত্মনিয়োগ করে থাকেন। মানুষের মনে যতক্ষণ অহংকারের সামান্যতম ছায়াটুকু থেকে যায় ততক্ষণ তার কাছে সত্য উদ্ভাসিত হওয়ার সম্ভাবনা থাকে না। মন থেকে অহংকার রূপ এই শয়তানকে দূর করবার জন্য তোমরা প্রত্যেকে আপ্রাণ প্রয়াস করো, যেন যে পূর্ণ শরণাগতি হৃদয়ে উন্মোচিত করবে আধ্যাত্মিক উদ্ভাসের দ্বার। মঠের ডায়েরি এ বিষয়ে সাক্ষ্য দেয়। সন 9 মে 1899 সান্ধ্য প্রশ্নোত্তর আসরে দেদীপ্যমান স্বামীজি একটির পর একটি প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন।
উপস্থিত একজনের প্রশ্ন, কাঞ্চন ত্যাগ বলতে আমরা সঠিক কি বুঝবো? স্বামীজির উত্তরের সারাংশ এইরকম, একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য আমরা কোনো পন্থা অবলম্বন করে থাকি। স্থান, কাল ও ব্যক্তি ভেদে পন্থা বিভিন্ন হওয়া স্বাভাবিক। কিন্তু লক্ষ্য চিরকালই অপরিবর্তিত থাকে। সন্ন্যাসী মাত্রেরই লক্ষ্য নিজের আত্যন্তিক মুক্তি লাভ ও জগতের কল্যাণ সাধন, এবং এই লক্ষ্যে পৌঁছাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কাম ও কাঞ্চনের ত্যাগ। কিন্তু মনে রেখো, ত্যাগের অর্থ যাবতীয় স্বার্থপর অনুপ্রেরণার সার্বিক ত্যাগ, শুধুমাত্র বিষয়ের সঙ্গে বহির্যোগ শূন্যতা নয়। সুখ ভোগের উদ্দেশ্যে এবং ইন্দ্রিয়জ ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য আমার হয়তো প্রচুর ধন সম্পদ রয়েছে। সময়ে সময়ে হয়তো আমি সেই ধন সম্পদ নিজে স্পর্শ না করে তোমাদের কারোর জিম্মায় রাখতে পারি। এটাকে কি তোমরা সত্যিকারের সম্পদ ত্যাগ বলবে? আত্মান মোক্ষার্থং জগৎ হিতায় চ, এই উদ্দেশ্য সাধনের জন্য একজন সন্ন্যাসীর পক্ষে ব্রহ্মচর্যা ও ভিক্ষাচর্যা অবলম্বন খুবই হিতকর। কিন্তু ব্রহ্মচর্যা, মাধুকরী বৃত্তি ইত্যাদি তখনই সহজসাধ্য ছিল যখন গৃহস্থগণ মনু ও অন্যান্য ধর্মশাস্ত্রকারগণের নির্দেশ সুচারুরূপে অনুশীলন করে প্রতিদিন নিজ নিজ অন্নের একাংশ সাধু অতিথিদের জন্য ভিন্ন করে রাখত। এখন সমাজে বিপুল পরিবর্তন উপস্থিত হয়েছে। বিশেষত বঙ্গদেশে মাধুকরী প্রায় অপ্রচলিত। বঙ্গদেশে বর্তমানে একজন সন্ন্যাসীর গৃহস্থের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আহার্য সংগ্রহের চেষ্টা অনর্থক শক্তি ক্ষয় করা। এইরূপ পরিস্থিতিতে ভিক্ষাবৃত্তি ও মুদ্রা স্পর্শ ত্যাগের ব্রত অবলম্বন করে তোমরা কোনো সুফল পাবে না। সন্ন্যাসীর মাধুকরী বৃত্তি সম্বন্ধে যেসব বিধান রয়েছে তা তার জীবন লক্ষ্যে পৌঁছাবার উপায় মাত্র। বর্তমান অবস্থায় মাধুকরীর বিধিনিষেধ আঁকড়ে ধরে থাকা তোমাদের সন্ন্যাসের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না। সুতরাং দেখা যাচ্ছে একজন সন্ন্যাসীর প্রয়োজনীয় খাওয়া পড়ার সুব্যবস্থা করে দিতে পারলে সে সন্ন্যাসী তার জীবন লক্ষ্যে পৌঁছাবার জন্যই তার সমস্ত শক্তি ব্যয় করতে পারবে। আরো কথা, উপায় বা পন্থার উপর সজাগ অত্যধিক গুরুত্ব আরোপ করে আমরা প্রায়ই চরম বিভ্রান্তি সৃষ্টি করে থাকি। আমাদের সজাগ দৃষ্টি যেন সর্বদাই জীবনের উদ্দেশ্যের প্রতি নিবদ্ধ থাকে।
পরবর্তী সন 4 ফেব্রুয়ারি 1901। মায়াবতী থেকে ফিরে স্বামীজি কয়েকদিন বিশ্রাম নিয়ে কতটা সুস্থ বোধ করছেন। মঠবাড়ির নিচতলায় ভিজিটার্স রুমে প্রশ্নোত্তরের আসর বসেছে। স্বামী সচ্চিদানন্দজি মতি মহারাজ প্রশ্ন করেন, কোথায় ধ্যান করব? দেহের ভিতরে, কোন স্থানে, অথবা বাইরে? স্বামীজির উত্তরের সারাংশ এরকম: প্রাথমিক পর্যায়ে দৈহিক স্তরেই ধ্যান অভ্যাস করা প্রয়োজন। মন যতক্ষণ এখানে সেখানে ছোটাছুটি করছে ততক্ষণ দৈহিক স্তরে অতিক্রম করে মানসিক স্তরে পৌঁছানো কঠিন। সাধককে প্রথম অবস্থায় তার দেহের সঙ্গে অবিরত সংগ্রাম করতে হয়। একমাত্র আসন সিদ্ধি আয়ত্তের পর সাধক তার মনের সঙ্গে সংগ্রাম আরম্ভ করতে পারে। আসন সিদ্ধির অবস্থায় সাধকের হাত, পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আপনা থেকে স্থির হয়ে যায়। সাধক যতক্ষণ ইচ্ছা এক আসনে স্থির হয়ে বসে থাকতে পারে। স্বামীজির উপস্থিতিতে মঠে প্রশ্নোত্তরের আসরে ভিড় জমত। এমনকি এদেশের ও বিদেশের অতিথিগণও কেউ কেউ এই সময় উপস্থিত থাকতেন। এই আসরের অন্যতম বৈশিষ্ট্য এটাই ছিল যে ছোট বড় প্রত্যেকেই নির্দ্বিধায় প্রশ্ন করে তাদের সন্দেহ মেটাতেন। বলাই বাহুল্য যে নবীন মঠবাসীদের প্রতি স্বামীজির বিশেষ দৃষ্টি ছিল এবং তাদের প্রতি স্বামীজির ছিল অপরিসীম করুণা। অন্যান্য প্রশ্নের মধ্যে তাদের সাধন জীবন সম্পর্কিত কয়েকটি প্রশ্নোত্তরও আমরা এখানে আলোচনা করছি। সেদিন 9 ফেব্রুয়ারি 1901 ব্রহ্মচারী ব্রজেন্দ্র প্রশ্ন করছেন, শুধুমাত্র জীব সেবা জড় মুক্তির লক্ষ্যে নিয়ে যেতে পারে কি? স্বামীজির উত্তরের সারাংশ এরকম। স্বামীজি বলছেন, শুধুমাত্র জীব সেবা পরম মুক্তি দিতে পারে না, তবে পরম মুক্তি অবশ্যই এনে দিতে পারে চিত্ত শুদ্ধির মাধ্যমে। একটি কথা মনে রাখতে হবে, যদি কোনো পন্থা তুমি সঠিকভাবে অনুসরণ করতে চাও, সে সময়কার জন্য এই বিশ্বাস নিয়ে এগোতে হবে যে তোমার অনুসৃত ওই পন্থাই স্বয়ং সম্পূর্ণ। একদিকে থেকে বলা যেতে পারে যে আমাদের সম্প্রদায়ের একটি বিপজ্জনক ত্রুটি হচ্ছে এই যে আমাদের মধ্যে অন্ধ গোঁড়ামির অভাব। এই কারণে আমাদের আরো হুঁশিয়ার হতে হবে। নিষ্ঠার অভাবে আধ্যাত্মিক উন্নতি অসম্ভব। এ কারণে এসব কারণ ছাড়াও বর্তমান পরিপ্রেক্ষিতে কর্মের উপর গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। ওই কারণেই কর্মযোগ। এরপর 4 ফেব্রুয়ারি 1901 স্বামী শুদ্ধানন্দজি মহারাজের কয়েকটি প্রশ্ন, যেগুলো সাধকদের নিত্যকার কিছু সমস্যা সংক্রান্ত। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ কেউ জপ করতে করতে সময়ে সময়ে ক্লান্ত হয়ে পড়ে, সে সময়েও কি তার জপ করা কর্তব্য, না কোনো সদ্গ্রন্থ পাঠ করা বিধেয়?
মানে জপের সময় আমাদের তন্দ্রা আসে, তন্দ্রা। সেই স্বামীজির উত্তরে সংক্ষিপ্ত সার এরকম: একজন জপ করতে করতে ক্লান্ত হতে পারে দুটি কারণে। প্রথমে কারণ হচ্ছে কখনো কখনো জাপকের মস্তিষ্ক পরিশ্রান্ত হয়ে পড়ে, আর দ্বিতীয়, জাপকের কুড়েমি বা আলস্য থেকেও এ ধরনের ক্লান্তি ভাব আসতে পারে। জাপকের ক্লান্তি বোধের পশ্চাতে প্রথম কারণটি ধরা পড়লে সে সময়কার জন্য তার জপ বন্ধ করা দরকার। কারণ ওই অবস্থাতেও জপ করতে থাকলে নানা রকমের কল্পনাপ্রসূত দৃশ্যাদি দেখা, মস্তিষ্ক বিকৃতি হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা। কিন্তু দ্বিতীয় কারণের ক্ষেত্রে মনে জোর এনে জপ করা দরকার। স্বামী শুদ্ধানন্দজির পরবর্তী প্রশ্ন: কখনো কখনো জপ করতে করতে বেশ আনন্দের স্ফুরণ হয়, তারপর কিন্তু এই আনন্দের আবেশ সে আর জপ করতে ইচ্ছা করে না। এইরূপ অবস্থাতে জপ করায় নিযুক্ত থাকা উচিত কি? স্বামীজির উত্তর: হ্যাঁ, সাধকের জপ করতে থাকা উচিত। ওই ধরনের আনন্দ সাধন পথের বিঘ্ন বইত নয়, একে বলে রস আস্বাদন। সাধককে কিন্তু এই বাধা উত্তরণ করতে হবেই, নতুবা সাধন পথে তার অগ্রগতি স্তব্ধ বা শ্লথ হয়ে যাবে। স্বামী শুদ্ধানন্দজি পরবর্তী প্রশ্ন: কারোর মন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকলেও তার অনেকক্ষণ ধরে জপ করা উচিত কি? স্বামীজি বলছেন, হ্যাঁ, করা উচিত। একজন ঘোড় সওয়ার দুরন্ত ঘোড়াকে বাগে আনবার জন্য যেমন ঘোড়ার পিঠে চেপে বসে থাকে, তেমনি জপের আসনে দীর্ঘকাল বসে মনকে নিয়ন্ত্রণে আনা দরকার। বলাই বাহুল্য, প্রশ্নোত্তরের আসরে স্বামীজির অনুপস্থিতিতে অন্যান্য প্রবীণরা কখনো বা অনুরুদ্ধ হয়ে দু একজন নবীনও প্রশ্নের উত্তর দিয়েছেন। স্বামীজির মহাসমাধির পর যেন একটা হতাশার অন্ধকার মঠ জীবনকে আচ্ছন্ন করেছিল। পরবর্তীকালে আমরা সে বিষয়ে আলোচনা করব। স্বাভাবিক কারণেই এর প্রভাব পড়েছিল মঠের বিদ্যাচর্চার ওপর। কয়েক মাস পরে পঠন পাঠন ক্রমে আবার চালু হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারেননি। স্বামী শারদানন্দজির অন্যান্য কাজকর্মে ব্যস্ততা, 1904 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজের অসুস্থতা, স্বামী ত্রিগুণাতীতানন্দজির বিদেশে গমন এর জন্য স্বামী শুদ্ধানন্দজির উদ্বোধন পত্রিকার দায়িত্ব গ্রহণ ইত্যাদি বিবিধ কারণে মঠবাসীদের এই নিয়মবদ্ধ পঠন পাঠন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।